মৃত্যুর পরও কি আবার ফিরে আসা সম্ভব? কেউ নিজের ইচ্ছা অপূর্ণ রেখে মারা গেলে অনেক সময় তারা ফিরে আসে, কিন্তু তখন তারা ফিরে আসে শয়তান বা পিশাচ রূপে, কারণ তখন তারা অন্য জগতের বাসিন্দা। আজ যেই মুভিটি তোমাদের এক্সপ্লেন করতে চলেছি, সেখানে আমরা এমনই এক পিশাচকে দেখতে পাবো। তো হ্যালো বন্ধুরা, আমি হলাম আকাশ আর তোমরা দেখছো সিনেকন বাংলা। আর আজ আমি দ্য বাটারফ্লাই হাউস এই ইন্দোনেশিয়ান হরর মুভিটি এক্সপ্লেন করতে চলেছি। তো মুভির শুরুতে আমরা 1943 সালের লাসেম নামক একটি গ্রামকে দেখতে পাই। এরপর সেই গ্রামের একটি মেয়েকে দেখানো হয়, যার নাম ছিল মিহুয়া। তো মিহুয়াকে ভীষণই আনন্দিত দেখাচ্ছিল, কারণ পরের দিন ওই গ্রামেরই ভানু বলে একটি ছেলের সাথে তার বিয়ে ছিল। তো মিহুয়াকে তার মা চুল আঁচড়ে দিচ্ছিল এবং কিছু কথা বলছিল। সেখানেই টেবিলের উপর সাজার সমস্ত সরঞ্জামের মধ্যে আমরা বাটারফ্লাই আকৃতির একটি চুল বাঁধার কাঁটা দেখতে পাই। আর এই চুল বাঁধার কাঁটাটিকে খুব ভালো করে দেখে রাখো, কারণ মুভিতে এর একটি বড় ভূমিকা আছে। এর পরদিন সকালে আমরা দেখতে পাই মিহুয়া এবং ভানু বিয়ের সাজে রয়েছে এবং তারা বিয়ের রিচুয়াল সম্পন্ন করার জন্য মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় দরজায় একটি আওয়াজ হয় এবং মিহুয়া ফিরে তাকায়। আর তখনই সিন কাট হয়, আর আমরা বর্তমান সময়ে তাসিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই। তাকেও তার বান্ধবী খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, কারণ আজ তাসিয়ার সাথে সালেম নামে একটি ছেলের এঙ্গেজমেন্ট সেরিমনি ছিল। এই সালেম নামক ছেলেটি ছোটবেলা থেকেই অনাথ, কিন্তু পরে চন্দ্রা এবং লিন্ডা নামে এক কাপেল তাকে অ্যাডপ্ট করে এবং সালেম তাদের কাছেই মানুষ হয়। আর তাসিয়া আসলে তাদের অফিসেই কাজ করত। সেখানেই তার সাথে সালেমের পরিচয় হয়, তারপর ভালোবাসা হয়, আর বর্তমানে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তো সেই সেরিমনি খুবই ভালোভাবে চলছিল, তাসিয়া, সালেম সবাই খুব খুশি ছিল। কিন্তু অত লোকের মাঝে হঠাৎ করে তাসিয়া একটি বয়স্ক মহিলাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে, এবং মহিলাটিও সোজা তাসিয়ার দিকে তাকিয়েছিল। এটা দেখে তাসিয়া একটু ঘাবড়ে যায়, কিন্তু হঠাৎ করেই মহিলাটি আবার গায়েবও হয়ে যায়। এরপর তাসিয়া অদ্ভুত একটি ঘোরের মধ্যে চলে যায়। তখন সে দেখে একটি অন্ধকার পরিত্যক্ত বাড়ি, তার মধ্যে একটি মৃত মহিলা বিয়ের ড্রেস পরে শুয়ে রয়েছে, যার সমস্ত শরীর পচে গেছে এবং তার মুখ থেকে একটি লাল প্রজাপতি বেরিয়ে আসছে। আর এই ভিশনটা তাসিয়া ঘুমের মধ্যেও বহুবার দেখেছে। তো এর পরের দিন তাসিয়া আর সালেম একটি রেস্টুরেন্টে বসেছিল। তাসিয়া তখনও ওই ভিশনটির ব্যাপারেই ভেবে যাচ্ছিল। তারপর তাসিয়া সেলিমকে তার এই ভিশনটির ব্যাপারে সমস্ত কিছু খুলে বলে, কিন্তু সালেম এর সব কিছু শুনে কিছুই বুঝতে পারে না, তাই সে তাসিয়াকে এইসব নিয়ে ভাবতে বারণ করে। তারপর সালেম বলে, আমার দূর সম্পর্কের একজন আন্টি থাকে লাসেম গ্রামে। আমার রক্তের সম্পর্কের বলতে ওই একজনই রয়েছে এখন, এছাড়া আমার আর কেউ নেই। এরপর সালেম ওয়াশরুমে যায়, আর ঠিক তখন তার ফোনে একটি কল আসে লাসেম গ্রামের একজন পূজারীর। তো সে বলে সালেমের আন্টি সি ফাংফাংয়ের গতকাল রাতে মৃত্যু ঘটেছে। এটা শুনে সালেম একটু কষ্ট পায়, কিন্তু তখনই তার ফোনে আবার সি ফাংফাং নামে একটি কল আসে। এবার সে ফোন ধরলে তার আন্টি তাকে অদ্ভুত গলায় বলে, তুমি এখানে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো। আর তখনই সালেমের নাক থেকে রক্ত বের হতে থাকে। সালেম আসলে বুঝতে পারে না যে ঠিক কী হচ্ছে, কারণ সেই পূজারি বলল তার আন্টি আগের দিন রাতে মারা গেছে, কিন্তু তারপরে তার আন্টিই আবার ফোন করে তাকে যেতে বলছে। এবার সালেম ওয়াশরুম থেকে বেরিয়ে গেলে সেখানে আমরা ওই বয়স্ক মহিলাটিকে দাঁড়িয়ে থাকতে দেখি, যাকে তাসিয়া রিসেপশনের দিন দেখেছিল। এবার সালেম বাইরে এসে তাসিয়াকে বলে, আমার যেই আন্টির কথা তোমাকে একটু আগে বলেছিলাম, সে গতকাল রাতে মারা গেছে, তাই আমাকে সেখানে যেতে হবে। যেহেতু আমি রক্তের সম্পর্কের, তাই আমাকে এই সমস্ত রিচুয়াল সম্পন্ন করতে হবে। এটা শুনে তাসিয়া বলে, আমাদের তো প্রি ওয়েডিং ফটোশ্যুট করার কথা ছিল, সেটার কি হবে? তখন সালেম বলে, আমি ফেবির সাথে কথা বলে কোনো একটা ব্যবস্থা করে নেব। ফেবি হলো তাসিয়ার একজন বন্ধু, যে রিসেপশনের দিন তাদের ফটোশ্যুট করেছিল। এবার সেই সময়ই আবার সালেমের নাক থেকে রক্ত বেরোতে থাকে, যেটা দেখে তাসিয়ার সাথে সাথে একটা রুমাল বের করে সালেমকে দেয় রক্ত মোছার জন্য। তারপর সিন কাট হয়, আর আমরা দেখি তাসিয়া তার ফটোগ্রাফার বন্ধু ফেবি এবং তার এডিটরের সাথে বসেছিল। তখন তার কাছে সালেমের কল আসে। সালেম বলে, তার আন্টির বাড়িটা বেশ সুন্দর, অ্যাস্থেটিক, তুমি ফেবিকে নিয়ে এখানে চলে আসো।
যেটা শুনে তাসিয়া একটু আপসেট হয়ে যায়, কারণ তাদের প্রি ওয়েডিংয়ের জন্য যাওয়ার কথা ছিল হংকং। এবার বর্তমানে হংকংয়ের থেকে সোজা তাদের এখন গ্রামের বাড়িতে গিয়ে ফটোশ্যুট হবে। সেটার কারণেই তাসিয়ার মন খারাপ ছিল। এবার তাসিয়ার মন খারাপ দেখে তার বন্ধু ফ্যাবি তাকে সান্ত্বনা দিতে থাকে, এবং এখানেই আমরা বুঝতে পারি যে ফ্যাবি মনে মনে তাসিয়াকে ভালোবাসে, কিন্তু কোনোদিনই প্রপোজ করতে পারেনি। তারপর আমরা সালেমকে দেখতে পাই, যে পরের দিন পৌঁছে গেছিল তার আন্টির বাড়িতে, এবং সে একজন মহিলার ফটোর সামনে দাঁড়িয়ে মন্ত্র পড়ছিল এবং ধূপ জ্বালিয়ে প্রার্থনা করছিল। সেখানে আমরা দেখি সালেম আর কেউ নয়, মিহুয়ার ছবির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছিল। অর্থাৎ মিহুয়া সালেমেরই কোনো পূর্বপুরুষ হবে। এবার সেদিন রাতে তাসিয়ার স্বপ্ন দেখে যে সে একটি বাড়িতে ঢুকছে, যেখানে একটি ঘরে ধূপ জ্বলছে এবং মাটিতে কফিনের মধ্যে সেলিমের লাশ পড়ে আছে, যেটা দেখে তাসিয়া চিৎকার করে ঘুম থেকে লাফিয়ে ওঠে। তারপর তাসিয়া সালেমকে সাথে সাথে ফোন করে, কিন্তু সে ফোন ধরে না। তখন সে সালেমের কাছে তার আন্টির বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো তাসিয়া এবং তার বন্ধুদের সালেমের আন্টির বাড়িতে আসার জন্য সালেম আগেই তাসিয়াকে তার লাইভ লোকেশন পাঠিয়ে রেখেছিল। এবার তাসিয়া সেইটা ধরেই তার আন্টির বাড়ি যাওয়ার কথা ঠিক করে। তারপর আমরা দেখতে পাই রাতের দিকে তাসিয়া সালেমের আন্টির বাড়ির সামনে এসে পৌঁছায়। তার সালেমের জন্য যথেষ্ট চিন্তা হচ্ছিল, তাই সে তার বন্ধুদের আনেনি, একাই চলে এসেছিল। এরপর তাসিয়া সেই বাড়িতে ঢুকতেই বেশ অবাক হয়ে যায়, কারণ এতদিন সে স্বপ্নের মধ্যে এই বাড়িটাকেই দেখত। এমনকি সেখানে সে একটি লাল বাটারফ্লাইও দেখতে পায়। এবার তাসিয়া সালেমকে সারা বাড়িতে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখনই তাসিয়া মিহুয়ার ছবিটি ঘরের দেওয়ালে দেখতে পায়। এরপর সে খুঁজতে খুঁজতে সালেমকে পেয়েও যায়। তারপর তাসিয়া সালেমকে বলে, আমি আমার স্বপ্নে এই বাড়িটাকেই দেখতাম। তখন সালেম বলে, তাহলে তুমি এখানে এসে ভালোই করেছো। এখানে আমরা এবার একসাথে প্রার্থনা করব, তাহলে হয়তো তোমার ওই অদ্ভুত স্বপ্নগুলো আর আসবে না। তারপর রাতের বেলা আমরা মিহুয়ার আত্মাকে দেখতে পাই, যে বিয়ের সাজে ছিল, এবং সে তার নিজের ছবির সামনে এসে দাঁড়াতেই ছবির সামনে থাকা মোমবাতি নিজের থেকেই নিভে যায়। অর্থাৎ মিহুয়ার ওই বিয়ের সময়ই তার সাথে খুব খারাপ কিছু একটা হয়েছিল, যার কারণে তার আত্মা মৃত্যুর পরও শান্তি পায়নি। এরপর দিন সকালে সালেম এবং তাসিয়া মিহুয়ার ছবির সামনে দাঁড়িয়েছিল। তখন সালেম বলে, এটা হলো আমার দিদা, তার মৃত্যু খুবই মর্মান্তিকভাবে ঘটেছিল। এরপর তারা দুইজন মিহুয়ার ছবির সামনে ধূপকাঠি জ্বালিয়ে প্রার্থনা করতে থাকে। তখনই তাদের পিছনে মিহুয়ার আত্মা তাদের দাঁড়িয়ে দেখছিল। এরপর ফেবি তার বন্ধুদের নিয়ে সালেমের আন্টির বাড়িতে চলে আসে। আসলে তাসিয়া এখানে আসার পর সালেমের কথা মতো প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য তাদের এখানে আসতে বলে দিয়েছিল। তো ফেবির সাথে অরি নামের একটি মেয়েও ছিল, যাকে দেখে তাসিয়া ভীষণই খুশি হয়, কারণ তারা খুব ভালো বন্ধু ছিল। এবার ওই গ্রামের এক পূজারী সালেমের কাছে তাকে প্রার্থনার কিছু জিনিস দিতে আসে। এটি হলো সেই পূজারী যে সেদিন সালেমকে ফোন করে তার আন্টির মৃত্যুর খবর দিয়েছিল। আসলে এই গ্রামে যারা মারা যায় তাদের রক্তের সম্পর্কের আত্মীয়রাই রোজ প্রার্থনা করে আসছে মৃত ব্যক্তিদের আত্মার শান্তির জন্য। আর সালেমের আন্টি মারা যাওয়ার পর সালেমকেই এবার সেই দায়িত্ব সামলাতে হবে। এবার সালেম ফেবির রুমে আসে কথা বলতে। তখনই তার উপর ছাদ থেকে রক্তের ফোঁটা এসে পড়ে এবং ছাদের মধ্যে বাটারফ্লাই আকৃতির রক্তের ছাপ ফুটে উঠতে দেখা যায়। কিন্তু পরক্ষণেই সেই রক্ত এবং তার ছাপ আবারও গায়েব হয়ে যায়। অন্যদিকে অরি আর তাসিয়া কথা বলছিল। তাসিয়া তার দেখা অদ্ভুত স্বপ্নগুলো নিয়ে ভীষণই চিন্তিত ছিল। তখন অরি তাকে বলে, তোমার সামনে বিয়ে, তাই এই সব খারাপ জিনিস নিয়ে বেশি ভেবো না, বরং নিজের বিয়ে নিয়ে ভাবো। তো অরির বোঝানোর পর তাসিয়ার মন একটু হালকা লাগে। তারপর অরি ঘর থেকে বেরোনোর সময় পাশেই এক জায়গায় একটি অ্যালবাম দেখতে পায়। সেখানে মিহুয়ার ইয়ং বয়সের অনেকগুলি ছবি ছিল। অরির সেই ছবিগুলি খুবই পছন্দ হয়, তাই সে সেগুলি ফোনে ফটো তুলে রাখে। এরপর সবাই একসাথে বসলে অরি সবাইকে দেখায় যে মিহুয়ার ড্রেস এবং চুলের স্টাইল ভীষণই ইউনিক ছিল, আর তাকে দেখতেও ভীষণ সুন্দর লাগছিল। তাই সে তাসিয়াকে তার বিয়ের দিন ঠিক এমন স্টাইলেই সাজাবে বলে ঠিক করে। তখন সালেম বলে, মিহুয়া হলো আমার দিদা, এবং সে সেন্ট্রাল হাওয়া শহরের খুবই ফেমাস একজন গায়িকা ছিল, কিন্তু খুবই অল্প বয়সে তার মৃত্যু ঘটে। এরপর সালেম মিহুয়ার গানের সিডি বের করে বাকিদের শোনায়, যেটা শুনে তাসিয়া খুবই অবাক হয়ে যায়, কারণ সে স্বপ্নের মধ্যে এই গানগুলোই শুনতে পেত। এরপর তাসিয়া রান্নাঘরে এসে খাবার প্লেট ধুচ্ছিল। তখন ফেবি সেখানে আসে এবং
তাসিয়াকে ইনডিরেক্টলি প্রপোজ করার চেষ্টা করে আর বলে সালেমের থেকে তার কাছে থাকলে তাসিয়া বেশি সুখী থাকবে। কিন্তু তাসিয়াও জানিয়ে দেয় যে সে সালেমকে ভীষণই ভালোবাসে আর তাকেই বিয়ে করবে। তখন ফেবি সামনে জানলার বাইরে একটি দরজা দেখিয়ে বলে ওটা কি। তখন তাসিয়া বলে ওখানে সালেমের সমস্ত পূর্বপুরুষদের মৃত্যুর পর কবর দেওয়া হয়। তারপর তাসিয়া নিজের ঘরে গিয়ে তৈরি হচ্ছিল আর ঠিক তখনই কারেন্ট চলে যায়। তারপর তাসিয়া ফোনের ফ্ল্যাশলাইট জ্বালায় এবং সে দেখে অন্ধকারের মধ্যে একটি মহিলা বিয়ের সাজে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, যেটা ছিল মিহুয়ার আত্মা। তাকে দেখে তাসিয়া ভীষণই ভয় পেয়ে যায় এবং ওই জায়গা থেকে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে। এবার তাসিয়া দৌড়াতে থাকে আর তখনই লাইট জ্বলে ওঠে আর তাসিয়া সালেমকে তার সামনে দেখতে পায়। আর অদ্ভুত ব্যাপার হলো তাসিয়া দৌড়াচ্ছিল ঠিকই, কিন্তু কারেন্ট আসার পরও সে দেখে যে সে ওই ঘরেই একই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। এবার তাসিয়া সালেমকে বলে যে এই বাড়িতে আসার পর থেকে সে বিয়ের সাজে একটি মহিলাকে বারবার দেখতে পাচ্ছে। তখন সালেম বলে ওটা আর কেউ নয়, ওটা হলো মিহুয়া, মানে আমার দিদা। আসলে সে তার বিয়ের আগেই কোনো কারণে মারা যায়, আর বিশেষ করে তার অতৃপ্ত আত্মার শান্তির জন্যই এই বাড়িতে পরিবারের কাউকে না কাউকে প্রার্থনা সবসময় করতে হয়, কারণ প্রার্থনা না করলেই পরবর্তী জীবিত উত্তরসূরি অসুস্থ হয়ে পড়বে। এতদিন তার আন্টি প্রার্থনা করে এসেছে, কিন্তু তার মৃত্যু হওয়ার পর এখন সমস্ত দায়িত্ব এসে পড়েছে সালেমের ওপর। আর সেই কারণেই আমরা তখন দেখতে পাই সালেমের নাক থেকে রক্ত বের হতে, এবং আমরা এখানে এটাও বুঝতে পারি যে তাসিয়াকেই মিহুয়ার আত্মা দেখা দিচ্ছিল, কারণ মিহুয়া যেহেতু বিয়ের আগেই মারা গেছিল তাই তার বিয়ে করার ইচ্ছা পূরণ তখন হয়নি। আর সেই কারণেই সালেমের বংশের নতুন বউ হতে চলেছিল তাসিয়া, তাই তাকেই বারবার দেখা দিচ্ছিল সে। এই সমস্ত কিছু শুনে তাসিয়া একটু ঘাবড়ে যায়। তখন সালেম তাকে বোঝায় যে তুমি কিছু চিন্তা করো না, আমরা কাল সকালে একসাথে মিহুয়ার সমাধির সামনে গিয়ে প্রার্থনা করব, তাহলে দেখো সব ঠিক হয়ে যাবে। এটা শুনে তাসিয়া একটু নিশ্চিন্ত হয় এবং সালেমকে বলে ঠিক আছে, আমরা একসাথেই কালকে প্রার্থনা করব। এরপর দিন অরি আসিয়াকে আবার সাজাতে থাকে, কারণ আজই তাদের ফটোশ্যুট হওয়ার কথা ছিল। এবার তখন সেই রুমে সেলিম চলে আসে আর তাসিয়ার সাথে কথা বলতে থাকে। তখন অরি সেখানে ড্রয়ারের মধ্যে বাটারফ্লাই আকৃতির চুল বাঁধার একটি কাঁটা দেখতে পায়। এটা হলো সেই কাঁটা যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম যখন মিহুয়ার মা তাকে সাজিয়ে দিচ্ছিল। এবার অরি সেই কাঁটাটিকে নিজের কাছে রেখে দেয়। তারপর তারা সবাই একসাথে সালেমের পূর্বপুরুষদের কবরস্থানে যায় এবং সালেম আর তাসিয়া মিলে তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করতে থাকে। তারপর তারা ফটোশ্যুটের জন্য রেডি হয় এবং অরি সেই বাটারফ্লাই আকৃতির কাঁটাটা তাসিয়ার চুলে লাগিয়ে দেয়। তারপর ফটোশ্যুট শুরু হয়, কিন্তু তাসিয়া আবার অন্য একটি সময় চলে আসে এবং সে দেখতে পায় 1943 সালের মিহুয়ার সেই বিয়ের দিনের মুহূর্ত। সেখানে দরজা ভেঙে জাপানিজ কিছু সৈন্য আক্রমণ করে এবং সবাইকে মারতে থাকে। আর সেখানে মিহুয়াকেও সে দেখতে পায় যে চিৎকার করে ওঠে। এতটা পর্যন্ত দেখে হঠাৎ করেই তাসিয়া জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তারপর সবাই মিলে তাকে খাটে এনে শুইয়ে দেয়। তখন তাসিয়ার সামনে সালেম আর ফেবি দাঁড়িয়েছিল। সালেম তাসিয়াকে নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে গেছিল, আর তখনই তার নাক থেকে আবারও রক্ত বের হতে শুরু করে। তারপর সালেম সেই ঘর থেকে বেরিয়ে গেলে ফেবি তাসিয়ার পাশে বসে এবং ঘুমন্ত তাসিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তারপর আমরা ফেবির যে এডিটার বন্ধু ছিল তাকে দেখতে পাই। সে কিছুক্ষণ আগে সালেম আর তাসিয়ার ফটোশ্যুটগুলো দেখছিল, আর ঠিক তখনই সে লক্ষ্য করে তাদের দুইজনের পিছনে আরেকজন কোনো মহিলা আর পুরুষের ছায়া দেখা যাচ্ছে, যেটা দেখে সে ভীষণই ভয় পেয়ে যায়। এবার সে ফেবিকে ওই ছবিগুলো দেখায়, যেটা দেখে সেও বুঝে যায় এই বাড়িতে নিশ্চয়ই কিছু একটা আছে, অর্থাৎ এই বাড়ি মোটেই স্বাভাবিক নয়। এরপর আমরা তাসিয়াকে দেখতে পাই। তার তখন জ্ঞান ফিরে এসেছে। সে তখন উঠে জানলার সামনে দাঁড়ায় এবং দেখে ফেবির এডিটর বন্ধু আর অরি দুইজন বেশ উত্তেজিতভাবে কথা বলছিল। আসলে সে অরিকে বলছে সে আর এখানে এক মুহূর্ত থাকতে চায় না, কারণ এই বাড়ি অভিশপ্ত। এরপর তাসিয়া দেখে বাইরে দরজার সামনে মিহুয়ার আত্মা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এইবার তাকে দেখে আর তাসিয়া ভয় পায় না, বরং তার পিছন পিছন একটি অন্য ঘরে এসে ঢোকে। সেখানে ওই ঘরের একটি দেওয়ালের ভিতর থেকে মিহুয়ার গান খুব চাপা স্বরে শুনতে পাওয়া যাচ্ছিল। এরপর সে সালেমকে ডাকে
এবং সেই দেওয়ালটা ভাঙতে বলে। তারপর সালেম সেই দেওয়ালটা ভেঙে ফেলে, আর ততক্ষণে বাকি সবাইও সেখানে চলে এসেছিল। তখন তারা দেওয়ালের ওই ভাঙা অংশ থেকে ভেতরে ঢুকলে একটি পচা গলার লাশ দেখতে পায়, যে বিয়ের পোশাক পরেছিল। অর্থাৎ এটাই মিওয়ার লাশ ছিল। আর তখনই মিওয়ার মুখের ভিতর থেকে একটি লাল প্রজাপতি বেরিয়ে আসে। অর্থাৎ মিওয়ার লাশ এতদিন ধরে এই অবস্থায় পড়েছিল বলেই তার আত্মা মুক্ত হতে পারছিল না। এবার ওরা সবাই এক জায়গায় বসে কথা বলতে থাকে। তখন ফেবি ওদের সবাইকে সালেম আর তাসিয়ার সেই ফটোশ্যুটের ছবিটা দেখায়, যেখানে তাদের পিছনে একটি মহিলা আর একটি পুরুষের ছায়া দেখা যাচ্ছিল। তখন ফেবি বলে, খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করতে হবে, না হলে আমরা সবাই খুব বড় বিপদে পড়ব। তখন ফেবির এডিটর বন্ধুটি বলে, দেখো, তোমরা যা ইচ্ছা করো, আমি আজই এখান থেকে চলে যাব বলে সে ব্যাগ গোছাতে চলে যায় এবং তার কিছুক্ষণ বাদে সেই বাড়ি ছেড়ে চলেও যায়। অন্যদিকে সেই পরিত্যক্ত ঘরটাতে আমরা দেখতে পাই মিওয়ার পচা গলা লাশের আঙুলটা একবার নড়ে ওঠে। তারপরের দিন সকালে আমরা তাসিয়াকে দেখতে পাই যে মিওয়ার ছবির সামনে বসে প্রার্থনা করছিল। আর তখনই তাসিয়া পাশে ফিরে দেখে তার পাশে মিওয়ার সেই লাশটাও বসে বসে প্রার্থনা করছে, যেটা দেখে সে ভয়ে চেঁচিয়ে ওঠে। ততক্ষণে অরিও সেখানে চলে আসে এবং সে তাসিয়াকে শান্ত করতে থাকে। এরপর সালেম আর ফেবি দুজন মিলে মিওয়ার জন্য থাকা কবর খোঁড়ে, তারপর তার লাশটা কফিনের মধ্যে ঢুকিয়ে আবার কবর দিয়ে দেয়। কিন্তু এখানে মিওয়ার লাশ কবর থেকে বের হয়ে কি করে ওই ঘরে গেল, সেটা একটা অদ্ভুত বিষয়। এবার তার কিছুক্ষণ পর অরি তাসিয়াকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখন সে একটি ঘরের সামনে আসে আর দরজা নিজের থেকেই খুলে যায় এবং ভিতরে তাসিয়া কেমন অদ্ভুতভাবে সেখানেই দাঁড়িয়েছিল। এবার অরি জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? কিন্তু তাসিয়া কোনো রকম অরির উত্তরে সাড়া না দিয়ে অদ্ভুতভাবে হেঁটে সেই ঘর থেকে বেরিয়ে যায়। আর অরিও বুঝে যায় এটা মোটেও স্বাভাবিক নয়। তারপর অরি সেই পূজারীটির কাছে যায় এই সমস্ত ঘটনা জানানোর জন্য। সেই পূজারীটি তখন জানায়, হ্যাঁ, ওই বাড়িতে অভিশপ্ত কিছু যে রয়েছে সেটা আমি অনেক আগেই বুঝেছি। এছাড়াও গ্রামের বহু মানুষই ওই বাড়ির থেকে বিভিন্ন শব্দ শুনতে পায় এবং কেউ কেউ অদ্ভুতভাবে প্রতি রাতে গান গায় ওই বাড়ি থেকে। অরি সমস্ত কিছু খুব মন দিয়ে শুনছিল। তারপর অরির কাছ থেকে সমস্ত কিছু শুনে ওই পূজারীটি বলে, হ্যাঁ, আমি ওই বাড়িতে যাব এবং তোমাদের সাহায্য করব। অন্যদিকে তাসিয়া একা বসেছিল। তখন তার কাছে ফেবি আসে এবং বলে, তুমি আমার সাথে শহরে ফিরে চলো, এই বাড়ি অভিশপ্ত আর সালেম জেনে শুনে তোমাকে এখানে ডেকে এনে বিপদে ফেলেছে। তখন সে এটাও বলে যে সে তাসিয়াকে ভীষণই ভালোবাসে। কিন্তু তাসিয়া বলে ওঠে, আমি সালেমকে খুব ভালোবাসি এবং তার জন্য আমার কোনো ক্ষতি হলেও আমি তাকে ছেড়ে কোথাও যাব না। যেটা শুনে ফেবি ভীষণই রেগে যায় এবং তারপর তাসিয়াকে জোর করে কিস করতে গেলে তাসিয়া তাকে ধাক্কা মেরে সরিয়ে ফেলে দেয়। আর তখন এই সমস্ত ঘটনাই সালেম জানলার সামনে দাঁড়িয়ে দেখছিল। সালেম সমস্ত কিছু শুনে এটা বুঝতে পারে যে তাসিয়া তাকে সত্যি ভীষণই ভালোবাসে। কিন্তু তখনই তার নাক থেকে আবার রক্ত বের হতে শুরু করে। এরপর রাত্রিবেলা সালেম আবার তার পূর্বপুরুষদের কবরের সামনে যায়, কারণ সে হাজার চেষ্টা করেও কিছুতেই পরিস্থিতি ঠিক করতে পারছিল না। এবার তখন সেখানে তাসিয়াও আসে। তখন সালেম তাকে বলে, তুমি আমার জন্য নিজের জীবনটা নষ্ট করো না। আমাদের এখনও বিয়ে হয়নি, তাই তুমি এই পরিবারের সাথে এখনও যুক্ত হওনি। একবার বিয়ে হলে তোমার জীবনেও এই অভিশাপ নেমে আসবে। তুমি বরং ফেবিকে বিয়ে করে তার সাথে সুখে থাকো। যেটা শুনে তাসিয়া বলে, আমি তোমাকে ভালোবাসি, আর বিয়ে করলে তোমাকেই করব, আর অন্য কাউকে নয়। এরপর আমরা দেখতে পাই তাসিয়া নিজের ঘরে বসেছিল এবং তার সামনে থাকা সেই বাটারফ্লাই আকৃতির চুল বাঁধার কাঁটাটিকে দেখছিল। তখনই তার সামনে একটি লাল প্রজাপতি উঠতে থাকে আর তাসিয়া সেই প্রজাপতির পিছু পিছু যেতে থাকে। তারপর সে একটি রুমে গিয়ে ঢোকে, যেখানে সমস্ত ঘরটা খুব সুন্দর করে বিয়ের সাজে সাজানো ছিল। আর সেখানেই সে দেখে মিহোয়া উল্টো হয়ে ছাদ থেকে ঝুলছে, যেটা দেখে তাসিয়া ভীষণই ভয় পেয়ে যায়। আর তখনই সে আবার অতীতের কিছু দৃশ্য দেখতে পায়। সে দেখে ভানু এবং মিহোয়া একসাথে বসে আছে এবং ভানুই এই বাটারফ্লাই আকৃতির কাঁটাটা মিহোয়াকে দিয়েছিল। তারপর সে দেখে মিহোয়া আর ভানুর বিয়ের আয়োজন চলছে। তখনই জাপানি সৈন্যরা সেখানে আক্রমণ করে আর তারাই ভানুকে মাথায় গুলি করে মেরে ফেলে, যেটা দেখে মিহোয়াও দুঃখে সেই বাটারফ্লাই আকৃতির কাঁটাটা নিজের গলায় ঢুকিয়ে দেয়, ফলে সে সেখানেই মারা যায়। এই সমস্ত কিছু দেখে তাসিয়া পজেস হয়ে
সেই চুল বাঁধার কাঁটাটা নিজের গলাতেই ঢোকাতে যাবে, ঠিক তখনই সেখানে সালেম চলে আসে এবং সে তাসিয়াকে বাঁচিয়ে নেয়। তাসিয়া তখন সালেমকে সমস্তটা খুলে বলে যে সে এতক্ষণ কি কি দেখেছে। এবার সেখানে অরি সেই পূজারীটিকে নিয়ে চলে আসে। তখন ওই পূজারীটি বলে আসলে মিওয়ার বিয়ের দিনই তাদের দুজনকে মারা হয়েছিল, সেই কারণে মিওয়ার ইচ্ছা অপূর্ণ থেকে গেছিল, সেই জন্যই তার আত্মা শান্তি পাচ্ছে না। সে আরও বলে যে মিওয়ার আত্মাকে মুক্তি দেওয়ার জন্য আমাদের ভানুর আত্মাকে খুঁজতে হবে, আর কোনো জীবিত মানুষের মধ্যে বা কোনো পুতুলের মধ্যে তাদের দুইজনের আত্মাকে একসাথে এনে তাদের বিয়ে দিলেই তারা একমাত্র শান্ত হবে। তখন তারা দুটো পুতুল নিয়ে এসে সালেমের পূর্বপুরুষের আত্মাদের ডাকতে থাকে। তখন অনেক রকম অদ্ভুত শব্দ শোনা যায়, অর্থাৎ সমস্ত আত্মাই সেখানে চলে এসেছিল, কিন্তু ভানুর আত্মা সেখানে আসেনি। তখন পূজারী বলে ভানুর আত্মাকে আনতেই হবে, না হলে এই রিচুয়াল সম্পন্ন হবে না, অথবা তাদের ব্যবহৃত কোনো জিনিসের মাধ্যমে তাদের আত্মাদের জগতে গিয়ে ভানুর আত্মাকে খুঁজে বের করতে হবে। তখন সালেম বলে এই কাজ আমি করব, কিন্তু তাসিয়া বলে আমরা মিওয়ার লাশের কাছ থেকে তার এবং ভানুর আংটি পেয়েছিলাম, আর ভানুকে আমি স্বপ্নে দেখেছি, তাই আমাকেই যেতে হবে ওই আত্মাদের দুনিয়ায়। এবার সালেম আর ফেবি দুজনে মিলে মিওয়ার কবর খুঁড়ে সেই আংটি দুটো বের করে পূজারীকে দিয়ে আসে। তারপর সালেম ফেবিকে বলে তুমি তাসিয়ার থেকে দূরে থাকো, সে আমার ফিয়ন্সে এবং আমি তাকে ভালোবাসি, তাই ভবিষ্যতে যেন তোমাকে ওর আশেপাশে না দেখি। যেটা শুনে ফেবি ভীষণই রেগে যায় এবং সে বেলচা দিয়ে সালেমের মাথায় আঘাত করে, আর সে অজ্ঞান হয়ে মিওয়ার কফিনের উপর পড়ে যায়। অন্যদিকে পূজারী তাসিয়াকে একটি কাগজে কিছু মন্ত্র লিখে দেয় এবং ভানুর আত্মাকে দেখলেই তার সামনে গিয়ে এই কাগজটা জ্বালিয়ে দিতে বলে। এরপর তাসিয়া আত্মাদের দুনিয়ায় গেলে বহু আত্মাদের দেখতে পায় যারা তাকে ভয় দেখানোর চেষ্টা করছিল, কিন্তু তাসিয়া পূজারীর কথা মতো ভানু নাম ধরে ডাকতে থাকে। অন্যদিকে ফেবি অরির কাছে আসে এবং রিচুয়াল করার সমস্ত জিনিস নষ্ট করে দিতে থাকে, যাতে সে তাসিয়াকে নিয়ে এই সমস্ত ঝামেলা থেকে পালাতে পারে। এরপর অরি কবরের জায়গায় গিয়ে দেখে সালেম সেখানে পড়ে আছে। তখন অরি তাকে ডাকতে থাকে। অন্যদিকে তাসিয়ার শরীর এই দুনিয়ায় একটি ঘরের মধ্যে শুয়ে রাখা হয়েছিল। তখন ফ্যাবি সেখানে গিয়ে তার পাশে থাকা সেই পূজারীকে মেরে ফেলে এবং তাসিয়াকে ডাকার চেষ্টা করতে থাকে, আর ঠিক তখনই সেলিম সেখানে চলে আসে এবং ফ্যাবিকে মেরে অজ্ঞান করে দেয়। অন্যদিকে আত্মাদের দুনিয়ায় তাসিয়া অবশেষে ভানুকে খুঁজে পেয়ে যায় এবং পূজারীর কথা মতো সেই কাগজটা জ্বালিয়ে দেয়, ফলে ভানুর আত্মা তার সাথে এই দুনিয়ায় চলে আসে। এরপর তাসিয়া উঠে সেই ঘরে যায় যেই ঘরে মিহুয়ার লাশ রাখা ছিল এবং সে দেখতে পায় ফেবিও অজ্ঞান হয়ে তার পাশেই পড়ে রয়েছে। আসলে সেলেম ভেবেছিল ফেবির শরীরে ভানুর আত্মাকে চালান করে তার সাথেই মিহুয়ার বিয়ে দেওয়া হবে। এরপর সালেম খুব কষ্টে মিহুয়ার লাশটিকে এবং অজ্ঞান হওয়া ফেবিকে একসাথে দুটো চেয়ারে পাশাপাশি বসায়, কিন্তু দুর্ভাগ্যবশত তখনই ফেবির জ্ঞান ফিরে আসে এবং সে সালেমকে মারতে থাকে এবং মারতে মারতে অবশেষে ফেবি সালেমকে ওখানেই মেরে ফেলে। অন্যদিকে তাসিয়াকে তখন অলরেডি মিহুয়ার আত্মা পজেস করে নিয়েছিল, এখন সে চায় ভানুর আত্মার সাথে বিয়ে করতে। এরপর তাসিয়া ফেবিকে ভয় দেখাতে থাকে, আর এইভাবে ভয় দেখাতে দেখাতে তাসিয়া একসময় ফেবিকেও মেরে ফেলে। অন্যদিকে অরি চলে গেছিল পুলিশ ডাকতে। সে তখন ফিরে এসে দেখে ফেবির মৃতদেহ সেখানে পড়ে রয়েছে এবং মিহুয়ার লাশ চেয়ারের উপর বসে রয়েছে, কিন্তু সালেম আর তাসিয়াকে সে কোথাও দেখতে পায় না। তখন অরি ঘরের মধ্যে একটি লাল এবং একটি সাদা প্রজাপতিকে উড়তে দেখে। তারপর আমরা দেখতে পাই তাসিয়া আর সালেম রাস্তায় একসাথে হাত ধরে এগিয়ে যাচ্ছে। এখানে আসলে লাস্টে অরি যেই প্রজাপতি দুটি দেখেছিল সেটি তাসিয়া আর সালেমের আত্মা ছিল, অর্থাৎ তারা দুজনেই মারা গেছিল এবং তাদের দুজনের শরীরে মিহুয়া আর ভানুর আত্মা ঢুকে পড়েছিল, মানে তারা দুইজন মৃত্যুর পরে হলেও মিলিত হতে পারল। এরপর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল দ্য বাটারফ্লাই হাউস মুভিটির কাহিনী। কেমন লাগলো তোমাদের এক্সপ্লেনেশনটি অবশ্যই জানাও কমেন্ট করে। খুব শিগগিরই আরও একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হচ্ছি তোমাদের সামনে।